আসসালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ল অফ ইনহেরিটেন্সের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আজকের বিষয়টাতে কোনো একজন শেয়ারার বা কোনো একজন রেজিডিউয়ারি তাদের কোনো অংশ নিয়ে আলোচনা করা হবে না, বরং একটি অ্যারিথমেটিক্যাল প্রসেস বা একটা গাণিতিক পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা বিভিন্ন উত্তরাধিকারীদের মধ্যে যখন আমরা সম্পত্তি বন্টন করব তখন গাণিতিক যে প্রক্রিয়া, যেভাবেই অঙ্কটা করতে হয়, বিভিন্ন সময় সেটা পরীক্ষায় এসে থাকে এবং প্র্যাকটিক্যাল লাইফেও যখন আপনারা এগুলো করবেন তখন কিভাবে এই অঙ্ক করবেন। কোনো শেয়ারারদের মধ্যে আপনার কাছে 5-6জন বিভিন্ন ক্যাটাগরির শেয়ারার আছে, তাদের কাছে সম্পত্তি বন্টন করে দিচ্ছেন। বন্টন করার ক্ষেত্রে যে গাণিতিক প্রক্রিয়াটা, কিভাবে এই গণিতের কাজটা সমাধান করবেন, সেই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। আর সেগুলো হচ্ছে আমরা যেটা বলি, যেহেতু এই ল অফ ইনহেরিটেন্স বা ফারায়েদ এটা আরবি থেকেই মূলত উৎপত্তি, যেহেতু কোরআন থেকে উৎপত্তি, এই জন্য অনেকগুলো টার্মই এখন পর্যন্ত আরবি শব্দগুলি আমরা এখানে ব্যবহার করে থাকি। যেমন আজকে আমরা পড়ব আউল এবং রাদ, এইগুলো হচ্ছে অ্যারাবিক টার্মস এবং এগুলো কিভাবে অঙ্ক করার সময় ব্যবহার করা হয় এই জিনিসগুলো আজকে আমরা জানব। শুরুতেই আউল এবং রাদ সম্পর্কে অর্থ যদি বলি, আউল শব্দটা যেমন আমরা সবসময় বলি আল্লাহ তাআলা, এই যে তাআলা শব্দটা বলি সেখানে কিন্তু আলা আউল কথাটা সেখানেও আছে, অতিরিক্ত হওয়া, বেশি হওয়া, আল্লাহ সুমহান, অধিক, অনেক সুউচ্চ, তাহলে উচ্চ হওয়া, অধিক হওয়া, এটা হচ্ছে আউলের অর্থ। রাদ, রাদ যেমন আমরা বলি কোনো একটা জিনিস একবার করে ফেলে সেটা রদ করা যাবে না, রদ করা বা রহিত করা, ফেরত আনা, ফিরিয়ে আনা, রিটার্ন করা, এটা হচ্ছে রাদ, এটাও আরবি শব্দ। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে যখন আমরা সম্পত্তিগুলো বন্টন করব, আমরা দেখেছি যে কমন ডিনোমিনেটর বের করে নিতে হয়, একটা হর বের করে নিতে হয়, যেই হরের মাধ্যমে একটা কি বলা যায় যে যখন অংশগুলো আমরা ভাগ করে দিব, ফ্র্যাকশনগুলো দিব, এমন হয় কখনো কখনো যোগ করার পরে দেখা যায় যে আমার কমন ডিনোমিনেটর ধরেন 12 ভাগের 1 দিলাম, 12 ভাগের 4 দিলাম, 6 দিলাম, 12 ভাগের এরকম যা যা দিলাম, দেওয়ার পরে শেষে দেখা গেল যোগ করে 12 ভাগের 13 হয়ে গেল। তাহলে 12টা ভাগ করে তো 13টা ভাগ দেওয়া যায় না, তখন স্বাভাবিকভাবে আমার যে ফ্র্যাকশনগুলো, লবগুলো যেগুলো থাকে, নিউমারেটর যেগুলো থাকে, সেগুলো যোগ করে করে যদি দেখা যায় ডিনোমিনেটর বা হরের থেকে বেশি হয়ে যায়, যেমন 12 ভাগের 13 হয়ে গেল, তখন আমরা কি করি, তখন 12 ভাগের 13টাকে 13 ভাগের 13 করে ফেলি, অর্থাৎ ডিনোমিনেটরের সাথে নিউমারেটরটাকে সমান করে ফেলি। এটা অঙ্কের মধ্যে কিভাবে হয় এটা দেখব। এবং একই সাথে রাদ যে বিষয়টা, ধরেন 12 ভাগের 12 না হয়ে 12 ভাগের 10 হলো, আমরা অঙ্কের নিয়মের কারণে যে যত অংশ পাই সেটা দিলাম, করে করে গেলাম, শেষে দেখলাম সবাইকে যা যা অংশ দিয়েছি তাতে করে 12টা ভাগ করে 10 ভাগ দেওয়া হয়েছে, তার মানে হলো যে আরও কিছু রয়ে গেছে, 12 ভাগের 10 ভাগ দিয়েছি, 12 ভাগের আরও 2 ভাগ রয়ে গেছে। তাহলে রয়ে যাওয়া সম্পত্তিটা আবার যাদেরকে সম্পত্তি দিয়েছিলাম তাদের কাছে ফেরত আসবে। এই যে ফেরত আসার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমরা দেখব কখনো ইকুয়াল প্রপোর্শনে যারা আছে যেভাবে পায়, যে প্রপোর্শনে, যে অনুপাতে এক্সিস্টিং শেয়ারাররা 12 ভাগের 10 পেয়েছে, এই 12 ভাগের 2 যে অবশিষ্ট অংশটা, সেই অংশটাও তাদের মধ্যে একই অনুপাতে ফিরে আসবে। শুধুমাত্র এখানে হাজব্যান্ড এবং ওয়াইফের কথা আমরা দেখব যে তাদের কাছে ফেরত আসবে না, তারা ছাড়া বাকি যারা আছে তাদের আনুপাতিক অংশ এখানে ফেরত আসবে। তখন আমাদের জানতে হবে তাদের অনুপাত কত, ফিরে আসবে কিভাবে, আসলে প্রক্রিয়াটা কি, এই বিষয়গুলোই হচ্ছে আউল এবং রাদ। আমরা চলে যাচ্ছি সরাসরি যে আউলের একটা এক্সাম্পল নিয়ে, সরাসরি এক্সাম্পলে চলে যাই, কারণ আমরা বলেছি এখানে কোনো অংশ নিয়ে আলোচনা নাই, এখানে আলোচনাটা মূলত অঙ্কের প্রক্রিয়াটা কীভাবে হবে। যেমন ধরেন একজন ব্যক্তি মারা গেল, একজন মহিলা মারা গেল, সে রেখে গেল তার হাজব্যান্ড, রেখে গেল তার বোন, রেখে গেল তার মা। তাহলে আমি কি করব, আমি প্রথমে যে কাজটা করব, দেখব যে হাজব্যান্ডের অংশটা দিব। হাজব্যান্ডের অংশ আমি জানি যেহেতু সন্তানাদি নাই মৃত ব্যক্তির, তাহলে হাজব্যান্ডের অংশ হচ্ছে 2 ভাগের 1 ভাগ সম্পত্তি পেয়ে গেল, হাফ পেয়ে গেল। হাফ পেয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখব যে মায়ের ক্ষেত্রেও দেখব যেহেতু সন্তানাদি নাই, ভাই বোনের সংখ্যাও 2 বা তার বেশি নাই, তাহলে সেই ক্ষেত্রে তারও এখানে কত পেয়ে যাচ্ছে, 3 ভাগের 1 অংশ সম্পত্তি পেয়ে যাচ্ছে। আর সিস্টার যেহেতু সংখ্যায় 1 এবং যে যে জায়গাগুলোতে সে এক্সক্লুডেড হয়ে যায়, সম্পত্তি পায় না, সেই ধরনের কোনো ঘটনা এখানে যেহেতু ঘটে নাই, সুতরাং সেক্ষেত্রে সিস্টার পেল 2 ভাগের 1 ভাগ। এখন দেখেন এইখানেই বোঝা যায় 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, সম্পত্তি তো এখানেই শেষ, তাহলে মা পেল কিভাবে। এখন আমরা এই 2, এই যে 2, এই যে 3, এইটার লসাগু করছি, ডিনোমিনেটরটা কমন ডিনোমিনেটর বের করেছি, কমন ডিনোমিনেটর কি 6, 2 ভাগের 1 মানে 6 ভাগের 3, এখানে 2 ভাগের 1 মানে 6 ভাগের 3, এখানে 3 ভাগের 1 মানে 6 ভাগের 2,
তাহলে কমন ডিনোমিনেটর 6-এর দেখেন 6 ভাগের ভাগ কয়টা হলো, এইখানে দিলাম 3, এইখানে দিলাম 3, এইখানে দিলাম আরও 2, তাহলে 3 3 2 কত হলো 8। তাহলে 6 ভাগের 8 হয়ে গেল, 6 ভাগের 8 হয়ে গেল। তাহলে 6 ভাগের 8 না করে আমরা এটাকে তখন 6টা ভাগ করে তো 8টা ভাগ দেওয়া যায় না, তাহলে 8টা ভাগ করতে হবে। তাহলে 8টা ভাগ করে কমন ডিনোমিনেটর এখানে 6 ছিল না, এই 6টাকে এখানে বানিয়ে ফেললাম 8। এই যে এখানে 6 ছিল, এখানে বানিয়ে ফেললাম 8। তার মানে আগে 6 ভাগের 3 দিয়েছিলাম, আসলে 6টা ভাগ করে 3 ভাগ দিব না, 8টা ভাগ করে তার 3 ভাগ দিয়ে দিব। এখানে 8টা ভাগ করে তার 3 ভাগ দিয়ে দিব, এখানে 8টা ভাগ করে তার 2 ভাগ দিয়ে দিব। তাহলে এইভাবে আমরা দেখা গেল যে আমাদের যে নিউমারেটর লব, এই লবের টোটাল সাম টোটাল যোগ করলে যদি দেখা যায় হরের থেকে বেশি হয়, এই যে এখানে হর কত ছিল 6, 6-এর থেকে হরের থেকে নিউমারেটরগুলো যোগ করলে সেটা হরের থেকে বেশি হয়ে যাচ্ছে, 6-এর থেকে বেশি হয়ে গেছিল 8। তখন এটা যেহেতু 8 হয়ে গেছে, তাহলে হর যেটা ডিনোমিনেটর সেটাকেও 8 করে দিতে হবে, তার সমান করে দিতে হবে। এই যে সমান করে দিলাম, মিলে গেল, অঙ্ক হয়ে গেল আউল। এটা হচ্ছে আউলের একটা প্রক্রিয়া। সিম্পলি আমরা দেখব যে আমরা প্রত্যেককে যার যার অংশ দেওয়ার পরে তখন যদি যোগ করি, যাকে যত দিলাম যোগ করার পরে দেখা যায় যে হরের থেকে ওগুলো আর বেশি হয়ে গেল, বেশি হয়ে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে হরটাকেও ঠিক সেই সমান করে দেব, তাহলেই হয়ে গেল আউল। আরেকটা উদাহরণ দেখি। এখানে আমরা দেখছি হাজব্যান্ড এবং দুইজন ফুল সিস্টার। হাজব্যান্ডের ক্ষেত্রে একই রকম, যেহেতু সন্তানাদি নাই 2 ভাগের 1 অংশ পেল। টু ফুল সিস্টার, যেহেতু তারা এক্সপ্লয়েট করার মতো কেউ নাই, কমিয়ে দেওয়ার মতন কেউ নাই, তাহলে 2 জন থাকলে 2/3 পায়। তাহলে এই যে হাফ আর 2/3 এটাকে কমন ডিনোমিনেটর বানালে 6 হয়ে যায়, 6 ভাগের 4 হয়ে গেল, 6 ভাগের 3 হয়ে গেল। তাহলে এই 4, এই দেখেন আমি একটু মার্ক করে দেখাই, এই যে 3 এবং 4 এটা মিলে কত হয় 7 হয়ে যায়। কিন্তু আমাদের হর কত, হর হচ্ছে 6, 6 ভাগের 7 হয়ে গেছে। যেহেতু 7 হয়ে গেছে, তাহলে এই পাশে 6 ভাগের 4 না দিয়ে 7 ভাগের, এই যে এখানে সরি এখানে একটা ভুল আছে, এটা মূলত 4 হবে। এখানে এই 6 ভাগের 4 ছিল, 7 ভাগের 4 হলো, এখানে 7 ভাগের 6 ভাগের 3 ছিল, 7 ভাগের 3 হয়ে গেল, এই 7 7 মিলে গেল। জাস্ট আমার নিউমারেটরের সংখ্যাটা ডিনোমিনেটর এক্সিড করেছে, তাহলে আমার ডিনোমিনেটরটা বা হরটা সেটাকেও তার সমান করে দিতে হবে, ব্যাস হয়ে গেল আমার আউল। দুইটা এক্সাম্পল দেখলাম, আরেকটা এক্সাম্পল দেখি। এখানে হাজব্যান্ড আছে, ফাদার আছে, 2 ডটার্স আছে। এই অঙ্কগুলো বেশি বেশি নিজে নিজে করতে হবে, করলেই তাহলে এই ধরনের কোনো প্রবলেম আসলে আউলটা তুলনামূলক সহজ রাদের থেকে, রাদের ক্ষেত্রে একটু কিছু কমপ্লেক্সিটিস আছে, সেটা আজকের লেকচারেই দেখাবো ইনশাল্লাহ। এখানে হাজব্যান্ড আছে, ফাদার আছে, 2 ডটার্স আছে। তাহলে হাজব্যান্ডকে কেন 4 ভাগের 1 দিলাম, ওই জায়গায় দেখেছি সন্তানাদি আছে, 2টা মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, সুতরাং সে হাফ না পেয়ে সে পেল 4 ভাগের 1। আবার এই দিকে ডটার্স আছে, ডটার্স 2 জন থাকলে কত পায়, আমরা পড়েছিলাম আগেই 2/3 পায়, দিয়ে দিলাম। এইবার বাবার ক্ষেত্রে কত হবে, এই যে মেয়ে থাকা, ছেলে নাই মেয়ে আছে, মেয়ে থাকলে কত পাবে 6 ভাগের 1 প্লাস রেসিডিউ। আগে আমি 6 ভাগের 1 দিয়ে দেখি রেসিডিউ আছে কিনা। তাহলে এই যে 6 ভাগের 1, 3 ভাগের 2, 4 ভাগের 1, এটাকে যদি আমি লসাগুর অঙ্কটা করি, এই যে 4 6 আর 3, এটার লসাগু কত 12, কমন ডিনোমিনেটর 12, তাহলে 12 ভাগের 3 হয়ে গেল, 12 ভাগের 2 হয়ে গেল, 12 ভাগের 8 হয়ে গেল। এবার আমি এটা গুনি, 8 2 10 আর 3 13, 13 হয়ে গেল। তাহলে 8 ভাগের 12 ভাগের 13 অলরেডি দিয়ে দিয়েছি, সুতরাং বাবাকে আমি থিওরিটিক্যালি যদিও বলছি 6 ভাগের 1 প্লাস রেসিডিউ প্লাস, অর্থাৎ সাথে আরও যুক্ত হবে অবশিষ্ট অংশ, অবশিষ্ট থাকলে তো অবশিষ্ট পাবে। এখানে দেখা যাচ্ছে অবশিষ্ট তো নাই, এমনিতেই আরও বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 12 ভাগের 13 অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে আর তাহলে অবশিষ্ট যেহেতু নাই, বাবাকে আর দিতে পারছি না। তাহলে আমার এই যে 3টা ভগ্নাংশ, এই 3টা ভগ্নাংশ দিয়েই অঙ্কটা করতে হচ্ছে। তাহলে 12 ভাগের এখানে 13 হয়ে গেল, এটাকে জাস্ট 13 ভাগের করে ফেললাম, 13 ভাগের 8 হয়ে গেল, 13 ভাগের 2 হয়ে গেল, 13 ভাগের 3 হয়ে গেল। এই হচ্ছে আউল। এইভাবে আউলের অঙ্কটা করতে হবে। আরেকটা এক্সাম্পল দেখাবো। এখানে হাজব্যান্ড আছে, মাদার আছে, সিস্টার আছে। হাজব্যান্ডের ক্ষেত্রে 2 ভাগের 1 কেন হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, এতক্ষণে মুখস্থ হয়ে গেছে, সন্তানাদি নাই যার কারণে এখানে হাফ পেয়েছে। এখানে মা 3 ভাগের 1 কেন পেয়েছে, কারণ সন্তানাদি কেউ নাই, অথবা চাইল্ড সানও নাই, একাধিক ভাই বোনও নাই, তাহলে সেই কারণে মা 3 ভাগের 1 পেয়েছে। সিস্টারকে কেন 2 ভাগের 1 পেয়েছে, সংখ্যায় 1 এবং তার এক্সক্লুডার কেউ এখানে নাই, সেই জন্যে সে হাফ পেয়েছে। এইবার এটাকে আমরা যে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী
ভাগ করলাম, করে সম্পত্তি দিলাম। এখন দেখা যাচ্ছে 3, 2, 5 আর 3, 8, 6 ভাগের 8 অংশ দিয়ে ফেলছি। তাহলে 6 ভাগের 8 অংশ মানে দিস ইজ এ কেস অফ আউল, সো উই হ্যাভ টু মেক দ্য ডিনোমিনেটর ইকুয়াল টু দ্য সাম টোটাল অফ দ্য নিউমারেটরস। এই যে নিউমারেটরস যেটা আছে এটার সাম টোটাল যা হবে, টোটাল যা হবে, আমার ডিনোমিনেটরটাকে সেটা সমান করে দিতে হবে। এই জন্য 8 ভাগের 3, 8 ভাগের 2, 8 ভাগের 3, ব্যাস হয়ে গেল। এই ছিল মোটামুটি আমাদের অঙ্ক করার সময়, সম্পত্তি বন্টন করার সময় আউল যখন হবে, আউল যখন হবে, অতিরিক্ত হয়ে যাবে, বেশি হয়ে যাবে আমাদের নিউমারেটরগুলো, তখন কিভাবে অঙ্ক করব তার বিবরণ। এবার আমরা চলে যাব রাদ। উল্টাটা যদি হতো যে 8 ভাগের 6 আমি বন্টন করতে পেরেছি, আরও কিছু রয়ে গেছে, তখন এটা রাদ করা, ফিরে আসা, আবার ওই অংশীদারদের কাছে ফিরে আসা, সেটা কিভাবে করব সেই বিষয়গুলো আমরা এখন দেখব। রাদের ক্ষেত্রে শুরুতে একটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল দিলাম। যেমন ধরেন ডটার আছে, মাদার আছে, যেহেতু সংখ্যা 1, হাফ পেয়েছে, মা এখানে 6 ভাগের 1 অংশ সম্পত্তি পেয়েছে যেহেতু সন্তানাদি আছে। তাহলে এই দুইটাকে আমরা ভগ্নাংশ অনুযায়ী 6 ভাগের 3, 6 ভাগের 1 কত হলো? 6 ভাগের 3, 6 ভাগের 1 মানে 6 ভাগের 4 হলো। 6টা ভাগ করে আমি সেটা 4টা ভাগ, 6টা ভাগ করে সেটা 4টা ভাগ বন্টন করতে পারছি, আর 2টা ভাগ বন্টন করতে পারি নাই এই অঙ্কের নিয়ম অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী। তাহলে তো আমার 2টা ভাগ আর দেওয়ারও কেউ নাই, তাহলে এই 2টা ভাগ কার কাছে যাবে? আবার ওদের কাছে ফেরত আসবে। সুতরাং এখানে 6 ভাগের 3, 6 ভাগের 1 না দিয়া 3 আর 1 যেহেতু 4, এইদিকে 4 করে 4টা ভাগ করলেই পারতাম। 4 ভাগের 3 দিব, 4 ভাগের 1 দিয়ে দিব, শেষ অঙ্ক। এটা খুব সহজ মনে হচ্ছে, যে ঠিক রাদের আউলের উল্টাটা, অর্থাৎ আমার নিউমারেটর যদি ডিনোমিনেটরের থেকে কম হয়, আমার টোটাল সাম টোটাল যেটা আসবে, যে অংশগুলো দিয়েছি সেটা যোগ করার পরে দেখা যাচ্ছে যে তার থেকে ভাগ করেছি বেশি, ডিনোমিনেটর বা হর আরও আমার বেশি, তাহলে হরটাকে ছোট করে দিব। আগে যেমন হরটাকে বড় করে ফেলতাম, এখন ছোট করে দিলাম। 4 ভাগের 3, 4 ভাগের 1 দিয়ে দিলেই অঙ্ক হয়ে গেল, শেষ রাত। আর একটু সামনের দিকে যাচ্ছি, আস্তে আস্তে একটু কমপ্লেক্স হবে। যেমন আমরা, এটাও সহজ, এখানে আমরা যেটা দিয়েছি একটা ডটার এবং ওয়াইফ, এখানে 2 ভাগের 1 এবং ওয়াইফ 8 ভাগের 1, যেহেতু সন্তান আছে সেই জন্য 8 ভাগের 1, তখন 8 ভাগের 4, 8 ভাগের 1। এখন একটু কমপ্লেক্সিটি শুরু হবে। দেখেন আমরা দেখলাম যে এটা 8 ভাগের 5 কেবল বন্টন করতে পারছি, 8 ভাগের 4 আর 8 ভাগের 1, 8 ভাগের 5 বন্টন করতে পারলাম, তাহলে 8 ভাগের 3 এখনো রয়ে গেছে। তাহলে 8 ভাগের 3 যদি এখনো রয়ে যায়, এই 3 আমরা তাহলে আবার ওদের মধ্যে দিয়ে দিব। তাহলে আমরা আগের মতনই যদি থাকতাম তাহলে কি করতাম? 5 ভাগের 4, 5 ভাগের 1 করে দিতাম, তাহলে অঙ্ক সহজ হয়ে যেত। কিন্তু না, ভালো করে শোনেন, এখানে 5 ভাগের 1, 5 ভাগের 4 দিলে অঙ্ক হবে না। কেন হবে না? কারণ যে ফিরে আসা, সম্পত্তি থেকে গেলে ফিরে আসার ক্ষেত্রে শর্ত হলো এটা ওয়াইফের কাছে আসবে না এবং হাজব্যান্ডের কাছে আসবে না, তাদের কাছে আর ফেরত আসে না। একমাত্র এক্সাম্পল, যদি একমাত্র উত্তরাধিকারী হাজব্যান্ড বা ওয়াইফ হয়, আর কেউ নাই, তাহলে সেই ক্ষেত্রে আসতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সম্পত্তি ফেরত আসবে, ফেরত আসতে পারছে না, তাহলে কি করব? ওই যে ওয়াইফকে আর দিব না, ডটার যেহেতু, মানে ওয়াইফ যেহেতু 8 ভাগের 1 পেয়েছে, বাকি যা থাকবে টোটালটাই তখন ডটার পেয়ে যাবে। অর্থাৎ বাকি সম্পত্তি এখানে যে রয়ে গেছে, রয়ে যাওয়াটা শুধুমাত্র ডটারের কাছে আসবে। তাহলে এখানে এইভাবে হবে। দেখেন আমরা তখন অঙ্ক করার সময় এইভাবে লিখবো, দিস ইজ এ কেস অফ রাদ। বুঝতে পারছি এটা একটা রদের কেস। কীভাবে বুঝলাম? 8 ভাগের 5 হয়েছে, ডিনোমিনেটর কম হয়েছে, উপরগুলো যোগ করে নিউমারেটর কম হয়েছে। And wife will not get any portion for Rad. Radের জন্য কোনো portion wife পাবে না। So the revised calculation will be as follows. এটাকে রিভাইজ করতে হবে এই ক্যালকুলেশনটা, গাণিতিক এটা। ওয়াইফ পেয়েছে 8 ভাগের 1, তাহলে ডটার পাবে 2 ভাগের 1 পেয়ে, বাকিটা হচ্ছে রাদ হয়ে যা ফেরত আসবে, ফেরত হয়ে তো টোটালটাই চলে আসবে। এই যে না, 8 ভাগের 7, 8 ভাগের 1 আর বাকি যা আছে, আর কেউ যেহেতু নাই, টোটালটা ওই কি বলে যে ডটারের কাছে চলে আসছে। এইভাবেও আপনি করতে পারেন। বা রাদের অংশটা কতটুকু, রাদের অংশটা আপনি এখানে দেখেন, এখানে আছে 8 ভাগের 5, তার মানে হচ্ছে 8 ভাগের 3 অংশ। তাহলে 2 ভাগের 1 প্লাস, যদি আপনি, আমি এখানে দেখাই, যদি এরকম করেন 3, কত ভাগের 3 ছিল? 8 ভাগের 3, দাঁড়ান আমি দেখাচ্ছি, 8 ভাগের 3। তাহলে এই হ্রদের অংশ কত? 8 ভাগের 3 না? এই যে 8 ভাগের 4 দিয়েছিলাম, 8 ভাগের 1 দিয়ে দিয়েছিলাম, রয়ে গিয়েছিল কত? 8 ভাগের 3। এই যে 8 ভাগের 3 অংশটা কার কাছে যাবে? শুধুমাত্র
8/3 শুধুমাত্র ডটারের কাছে যাবে, তাহলে 2/1 প্লাস 8/3 আপনি যোগ করে দেখেন 8/7 হয়ে যাবে। এই 8/7 অংশ টোটালটা ওয়াইফ এই ডটার পেয়ে গেল। তাহলে এখানে মনে রাখতে হবে রাদের যে সম্পত্তিটা থাকবে, যে সম্পত্তিটা ফেরত আসবে, ফেরত আসার সময় শুধুমাত্র সবার কাছে আসতে পারে, কিন্তু হাজবেন্ড এবং ওয়াইফের কাছে আসবে না। এইখানে যেমনটা আমরা দেখলাম ওয়াইফের কাছে ফেরত আসে নাই, ওয়াইফ এখানে 8/1ই পেল, এখানে এসে 8/1ই পেল, তার আর কোনো পরিবর্তন হলো না, বরং ডটারেরটা বেড়ে গেল। স্বাভাবিক ফর্মুলায় সে 8/4 পেয়েছিল, কিন্তু রদ তার উপরে হওয়ার কারণে 8/7 অংশ সে পেয়ে গিয়েছে। আরেকটা এক্সাম্পল দেখব। হাজবেন্ড আছে, ডটার আছে, একই কথা প্রথমেই মাথায় থাকবে। হাজবেন্ড 4/1 পেল, কেন? সন্তান আছে। ডটার 2/1 পেল, কেন? কারণ সেই সংখ্যায় 1। তাহলে এটাকে যদি আমরা অঙ্কের ফর্মুলায় কত হয়, 4/1 4/2, তাহলে 4/1 আর 4/2 সমান সমান কত হয়? 4/3। এইটা হয়, আমি একটু জাস্ট এখানে দেখেন 4/3 হয়, 4/3 হয়। 4/3 মানে এইখানে দেখেন হর বেশি, লব কম, তার মানে আরো 4/1 অংশ সম্পত্তি রয়ে গেছে। তো 4/1 অংশ সম্পত্তি যদি রয়ে যায়, এই সম্পত্তিটা ফেরত আসবে। কার কাছে আসবে? আসার কথা সবার কাছে, কিন্তু এখানে হাজবেন্ড আছে, হাজবেন্ডের কাছে আসবে না। তাহলে 4/1 অংশ সম্পত্তি ডটারের কাছে যুক্ত হবে। এই 4/2 প্লাস 4/1 যুক্ত হইলে তখন সেটা হয়ে যাবে 4/3 সম্পত্তি ডটার পাবে, আর হাজবেন্ড তো 4/1 পেলই। এই কথাটাই আগেরটার ক্ষেত্রে যেভাবে বলেছি এখানেও ঠিক একই কথা, যে এটা একটা রদের কেস, এবং এই ক্ষেত্রে যেহেতু সম্পত্তিটা ফেরত আসবে, হাজবেন্ডের কাছে আসবে না, সুতরাং রিভাইজ ক্যালকুলেশন হবে কি, এই যে হাজবেন্ড 4/1 নিয়ে থাকতে হবে, বাকি যা আছে ডটার এই 2/1 পেয়েছিল, আর রদ হিসেবে আরও পেয়েছে, সব মিলিয়ে 4/3 অংশ পেয়ে গিয়েছে। এখন দেখেন এই পর্যন্ত বুঝতে হয়তো খুব বেশি সমস্যা হবে না, কিন্তু একটা সমস্যা হবে আনুপাতিক হারে। ধরেন যে এখানে 2জন শেয়ারার দিছিলাম, বুঝতে সুবিধা হয়েছে যে ঠিক আছে ডটারকে সবটা দিয়ে দিছি, কিন্তু যদি দেখা যায় যে হাজব্যান্ডের বাইরে ডটার ছাড়া আরও কেউ আছে, তাদের কাছেও সম্পত্তিটা আসবে, তখন তো আমি সবটুকু তাকে দিতে পারবো না। তখন কতটুকু তাদের মধ্যে আবার ভাগ করব, তাদের অনুপাত বুঝতে হবে যে তারা সম্পত্তিটা কোন অনুপাতে পেয়েছে। যে অনুপাতে পেয়েছে, অবশিষ্ট রদ হয়ে যে সম্পত্তিটা ফেরত আসবে, সেই সম্পত্তিটাও সেই অনুপাতে এসে তার মূল সম্পত্তির সাথে মিশবে। মূল সম্পত্তি যা এই যে পাওয়ার, যেটা এটা পাবে, পাওয়ার পরে ওই যে আরও যারা থাকবে তাদের মধ্যে অনুপাত, সেই অনুপাতে অবশিষ্ট সম্পত্তির অনুপাতে কতটুকু পায় ততটুকু এখানে এসে যুক্ত হবে। এটা হচ্ছে একদম এই রদের ক্ষেত্রে সবচেয়ে কমপ্লেক্স যে ক্ষেত্রটা হতে পারে, যেটা আমি এখন এক্সাম্পল দিয়ে দেখাবো। এটা খুব ভালো করে বুঝতে হবে, এটা বুঝলে রদ বোঝা শেষ, এর বাইরে যাবে না, এরকমই হবে আর কি। হাজব্যান্ড আছে, ডটার আছে, মাদার আছে। হাজব্যান্ড 4/1 পেয়েছে কারণ এখানে সন্তান আছে। ডটার হাফ পেয়েছে কারণ সে সংখ্যায় 1। মা 6/1 পেয়েছে কারণ সন্তান আছে। তাহলে এইটা, এই যে ইনিশিয়ালি আমি সম্পত্তিটা দিলাম, এটাকে আবার ভগ্নাংশের অঙ্ক করে আমরা যেহেতু কমন ডিনোমিনেটর 12 পেয়েছি, সেটা 12/3, 12/6, 12/2। এখন আমরা গুণে দেখি, 2 আর 6 8, আর 3 11, 12/11 ভাগ সম্পত্তি বন্টন করেছি। তাহলে 12/1 সম্পত্তি বন্টন করা বাকি। তাহলে এই সম্পত্তিটা আবার তাদের মধ্যে 12/1 আমার বাকি আছে কতটুকু, মানে রাদ হচ্ছে 12/1, সরি আমি এটার মধ্যে একটু বোঝাইতে চেষ্টা করছি। এই 12/1 সম্পত্তি এখানে রয়ে গিয়েছে। তাহলে এই যে 1 সম্পত্তি রয়ে গেল, এই সম্পত্তিটা বন্টন করবে, আসবে কাদের কাছে? এই হাজব্যান্ডের কাছে যাবে না, এই যে 2জন আছে এই 2জনের কাছে যাবে, ডটার এবং মাদার, তাদের কাছে আসবে 12/1 সম্পত্তিটা। এসে এই যে তাদের যে প্রাপ্য অংশ 2/1 আছে, বা 12/6 বলি, 12/6 আছে, বা এখানে 12/2 আছে, এই সম্পত্তির মধ্যে এসে 12/1 অংশের মধ্যে যতটুকু আনুপাতিকভাবে ডটার পাবে এখানে এসে যুক্ত হবে, যতটুকু মা পাবে আনুপাতিকভাবে এসে এখানে যুক্ত হবে, হয়ে টোটাল সম্পত্তিটার বন্টন শেষ হবে। তাহলে আমাদের অঙ্কের সময় কিভাবে লিখতে হবে এরকম অঙ্ক যদি আসে, তখন আমরা এরকম করে লিখবো যে দিস ইজ এ কেস অফ রাদ অ্যান্ড হাজব্যান্ড উইল নট গেট এনি পোর্শন ফর রাদ। নর্মালি যে কথাটা লিখি, সো আফটার গিভিং দ্য শেয়ার অফ হাজব্যান্ড, হাজব্যান্ডের অংশটা দেওয়ার পরে, আফটার গিভিং দ্য শেয়ার অফ হাজব্যান্ড দ্য রেসিডিউ উইল বি ডিভাইডেড অ্যামং দ্য রেস্ট। হাজব্যান্ডের অংশ দেওয়ার পরে যা থাকবে কত থাকবে, এখানে 4/1 যদি দিয়ে দেই তাহলে 4/3 অংশ সম্পত্তি থাকবে।
তাহলে 4/3 তিন অংশ সম্পত্তি কি করতে হবে? উইল বি ডিভাইডেড অ্যামং দ্য রেস্ট, মানে বাকি যারা আছে, বাকি কারা আছে? এই দুইজনের। কিভাবে দিবে? অ্যামং দ্য রেস্ট অ্যাকর্ডিং টু দেয়ার প্রপোর্শন, অনুপাত, তাদের অনুপাত অনুযায়ী। তাদের কারা? এই যে ডটার এবং এই মাদার, তাদের যে অনুপাত থাকবে সেই অনুপাতে অবশিষ্ট সম্পত্তিটা, রেজিডিউ কত? ওই যে হাজব্যান্ডকে 4/1 দেওয়ার পরে যা থাকবে, যা কত? ওই যে 4/3 দেওয়ার পরে তখন 4/3 থাকবে। সেই 4/3টা বন্টন করব ডটার এবং মাদারের মধ্যে তাদের অনুপাত অনুযায়ী। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? নেক্সট অঙ্কটাতে লিখব এরকম করে। এই যে মনে রাখার জন্য আমরা এক্সাম্পল করছিলাম কি, যে হাজব্যান্ড ছিল, ডটার ছিল, মাদার ছিল। তাহলে এখানে রিভাইজড ক্যালকুলেশন এইভাবে করতে হবে। হাজব্যান্ড, দেখেন হাজব্যান্ডকে 4/1 দিলাম, রেজিডিউ কত থাকলো? কালার করে রাখছি, এটা ইয়েলো কালার করে রাখছি, এটা হচ্ছে রেজিডিউ বোঝার জন্য। আমার হাজব্যান্ডকে যেহেতু আর কোনোদিন পাবে না, রদের সম্পত্তি পাবে না, তাহলে হাজব্যান্ডের যা পাওয়ার প্রথমে দিয়ে দিলাম, 4/1 দিয়ে দিলাম, শেষ। বাকি থাকতেছে 4/3। এই 4/3 সম্পত্তিটা এখন আমি বন্টন করব বাকি যারা আছে তাদের অনুপাতের হারে, ডটার এবং মাদারের মধ্যে। ডটার এন্ড মাদার, তাই ডটার কত পায়? ডটার এন্ড মাদার, ডটার হলো 6/1 আর মাদার হলো ডটার হলো 2/1 আর মাদার হলো 6/1। এই দুইটার অনুপাত, এই অনুপাত বুঝতে হবে। অনুপাত কিভাবে করতে হয়? 2/1 = 6/1, মানে হলো 6/3 = 6/1 বা 3:1। এটা জাস্ট আমি ভেঙে বোঝার জন্য, কিন্তু যারা অঙ্ক পারে তারা এমনিতেই বুঝবে যে এটা হচ্ছে 3:1 হবে, বোঝাই যাচ্ছে 3:1 অনুপাতে। তাহলে মেয়ে যদি 3 ভাগ পায়, তাহলে মা পাবে এখানে 1 ভাগ। এই অনুপাতে অবশিষ্ট, এই যে অবশিষ্ট 4/3 সম্পত্তিটা ভাগ করতে হবে। এই যে দেখেন, এই 4/3 হচ্ছে কার অনুপাত? মেয়ের অনুপাত। আর 4/1 কার অনুপাত? মায়ের অনুপাত। তাহলে এই যে হলুদ করা সম্পত্তিটা, সেটাকে একবার গুণ দিতে হবে এইটা দিয়ে, এই যে গ্রিন দিয়ে, গ্রিন হচ্ছে মেয়ের, আর এই হলুদ করা সম্পত্তিটাকে একবার গুণ দিতে হবে এই যে এখানে ব্লু করা আছে যে অংশটা, অর্থাৎ মায়ের অংশটা, সেটা দিয়ে। তাহলে এই যে দেখেন হলুদ করা অবশিষ্ট সম্পত্তি, এটাকে একবার মেয়ের অংশ দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 16/9। এই হলুদ করা সম্পত্তি, এটাকে ইয়েলো করা অংশ দিয়ে গুণ দিলাম, অর্থাৎ মায়ের অংশ দিয়ে গুণ দিলাম। অনুপাত তাদের যার অনুপাত দিয়ে গুণ দিলাম, 16/3 হলো। 16/9, 16/3। তাহলে এইখানে দেখেন 3 জনের সম্পত্তি পেলাম। হাজব্যান্ড 4/1, ডটার 16/9, মা হচ্ছে 16/3। এই যে একটা অংশ পেলাম, এই যে একটা অংশ পেলাম, আর এই যে প্রথমেই পেয়েছিলাম হাজব্যান্ডের অংশ। এখন এই 3 জনের যে 3 রকম একটা অংশ আছে, আমার কমন ডিনোমিনেটর বানাতে হবে না এই ভগ্নাংশের অঙ্ক? সুতরাং এই 4কেও বানিয়ে ফেলতে হবে 16। তাহলে কমন ডিনোমিনেটর বা লসাগু হয়ে যাবে। তো 4 যদি 16 হয়ে যায়, তাহলে 16/4 অংশ তখন এখানে পাবে। তখন এই 4 আর 9 13 আর 3 16 মিলে গেল। এই যে পরের পৃষ্ঠায় এসে এভাবে করবেন। ফাইনাল ক্যালকুলেশন উইল বি অ্যাজ ফলোজ। হাজব্যান্ড 4/1 ছিল, ডটার 16/9 ছিল, মাদার 16/3 ছিল। এটাকে জাস্ট ভগ্নাংশের অংশটা আমরা ভাগ করে নিলাম 16 তাহলে 4, 16/9, 16/3, অর্থাৎ 16/16 মিলে গেল। আবারও বলছি, যদি অনেকগুলো শেয়ারার থাকে, সেখানে প্রথমে দেখতে হবে যার অংশ দিতে হবে। আপনি তো জানেন না মুখস্থ যে এটা রদ হবে কিনা। দেওয়ার পরে যার অংশ দেওয়ার পরে গুণে দেখলাম, দেখি যে এখানে আরও অংশ রয়ে গেছে, তার মানে রদ হবে। তখন দেখবো এখানে হাজব্যান্ড ওয়াইফ আছে কিনা। যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে, তাহলে কি করতে হবে? হাজব্যান্ড ওয়াইফের বাইরে যদি একজনই থাকে, তাহলে তার চিন্তা করার দরকার নাই, যেহেতু আমরা 3 নম্বর এবং 2 নম্বর এক্সাম্পলে দেখলাম হাজব্যান্ডের অংশ দেওয়ার পরে বাকি সবটা ওরে দিয়ে দিব। আর যদি দেখা যায় হাজব্যান্ডের অংশ দেওয়ার পরে আরও একাধিক শেয়ারার এখানে আছে, তখন হাজব্যান্ডের অংশ দেওয়ার পরে দেখবো অবশিষ্ট কত আছে, রাখলাম অবশিষ্ট এতটুকু। এইবার বাকি যারা আছে তাদের অনুপাত বের করব, তাদের তো কে কত অংশ পায় সেই অনুযায়ী অনুপাত বের করব। সেই অনুপাত দিয়া অবশিষ্ট সম্পত্তিকে প্রত্যেকের সাথে গুণ দিব। অবশিষ্ট যা আছে সেটাকে যারা থাকবে তার প্রত্যেকের অনুপাত দিয়ে সেখানে গুণ দিব। তখন একটা অংশ বের হয়ে আসবে। শেষে যদি দেখি যে কমন ডিনোমিনেটর না হয়, প্রত্যেকের অংশটা সামনে এনে এইরকম একটা কমন ডিনোমিনেটর বের করে নিব, একটা হর বের করে নিব, অঙ্ক মিলে যাবে, এখানে অঙ্ক শেষ হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি রদ করার নিয়ম। আমরা আউল এবং রদ দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। যারা প্রথমবার শুনেছেন তাদের কাছে বোঝার ক্ষেত্রে সহজ হলেও এই বোঝা দিয়ে কিন্তু আমরা পরীক্ষা পর্যন্ত আপনি পার হতে পারবেন না। আপনার বারবার এই অঙ্কগুলো করতে হবে, এবং করার সময় যদি কোনো জটিলতা অনুভব করেন তখন আবার লেকচারটা দেখতে পারেন। আর তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে লেকচার দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।